ব্যাপারটা কি দারুণ না যে আপনার সৈন্য পাঠাইতে হইলো না, আপনার অস্ত্র পাঠাইতে হইলো না, আপনার হাতে রক্তও লাগলো না, কিন্তু আপনি যা চাইলেন সেটা আদায় হয়ে গেল। কাউকে করলেন যুদ্ধে শক্তিশালী, কাউকে করলেন দুর্বল, পছন্দের সরকারকে করলেন নন্দিত, অপছন্দের সরকারকে নিন্দিত। ফিলিস্তিনি ভাই বোনদের যে দুর্দশা, এইটার ফলে আমরা সবসময় চিন্তা করি যাবো, মরবো, শেষ করে দিব ইত্যাদি, কিন্তু এই ঘটনাটার পিছনে 100 বছর ধরে কিভাবে কোন সিস্টেম তৈরি হয়েছে এবং কেন আজকে সবাই মানে তার পায়ে মাথা নত করে আছে। 2003 সালে ইরাকে আক্রমণ হয়েছিল, কেন আক্রমণ করেছে আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কোনো কারণ, কারণ ইরাকে তখন কিছুই ছিল না। তাহলে কেন আক্রমণ করে? হ্যাঁ, তা কেন মারলো ইয়েকে, সাদ্দামকে? জানেন না? কেউ জানে না, আমি জানি। আসসালামু আলাইকুম, আমি প্রলয় হাসান। আজকে আমাদের পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি মোহাইমেন পাটোয়ারি ভাইকে। তো আপনারা সবাই জানেন উনি হচ্ছেন একজন অর্থনীতি বিষয়ক লেখক এবং একজন বিশেষজ্ঞ। তো আজকে আমরা তার কাছ থেকে তার ফিল্ড এক্সপার্টাইজ বিষয়ে আরও কিছু জানবো। অলরেডি আমরা বিভিন্ন পডকাস্টে এবং তার লেখায় বেশ অনেক কিছু জানতে পেরেছি। আজকে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব এর আগে যেই বিষয়টা নিয়ে এলাবোরেটলি কখনো উনি কথা বলেননি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমি জানতে পেরেছি যে আপনি বলেছেন যে আমেরিকার সৈন্যের চাইতে আমেরিকান ডলার বেশি পাওয়ারফুল। এটা কি সত্যি, বা এটার এক্সপ্লেনেশনটা কি? মানে এটা আমার কাছে খুব অবাক লাগলো যে এটা আপনি কেন মনে করেন? জি, আসলে এখনো মনে করি আমি এটা সত্যি। তার কারণ হচ্ছে আমেরিকার ডলার হচ্ছে পৃথিবীর রিজার্ভ কারেন্সি, অন্য কোনো মুদ্রা রিজার্ভ কারেন্সি না, বা আমেরিকার ডলারের সমান না। তো আপনি দেখেন যে রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধ করেছে, আমেরিকা কিন্তু সৈন্য পাঠায় নাই, বরং রাশিয়ার ডলারটা আটকায় দিল, ইউক্রেনের ডলার রিলিজ করলো। এখানে কিন্তু দেখেন যে সৈন্য কিন্তু লাগে না, সে এই যুদ্ধে কাকে সাপোর্ট করবে, কাকে শক্তিশালী করবে, কাকে দুর্বল করবে, সেটা তার ডলার সিস্টেম দিয়ে ঠিক ওয়াশিংটনে বসে কারসাজির মধ্যে দিয়ে সম্পন্ন করে ফেলে। আবার চিন্তা করেন ইরান যখন পারমাণবিক কর্মসূচি শুরু করলো, আমেরিকা কিন্তু ইরানের বিরুদ্ধে সৈন্য পাঠালো না, কি করলো? ইরানের উপর ডলার স্যাংশন দিল। এরপরে ইরান ঠিকই কিন্তু এখন আলোচনা টেবিল আবার বসছে, এর আগেও বসতে চেয়েছে, এবারে আবারও ট্রাম্পের সাথে নেগোসিয়েশনে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় তেলের মজুদদার রাষ্ট্র হচ্ছে ভেনেজুয়েলা, কিন্তু সে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম একটা রাষ্ট্র এখন। কেন? সে তো সৌদি আরবের মতন হইতে পারতো, পার্থক্য সেই ডলারে। তো একটা রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে পানিশ করার একটা সিস্টেম হচ্ছে এই ডলার সিস্টেম, এবং একটা রাষ্ট্রের যে নেতা তাকে আপনি চান উপড়ায় ফেলতে, সেটাও কি ডলারের কারসাজিতে আপনি করে ফেলতে পারবেন। তো ব্যাপারটা কি দারুণ না যে আপনার সৈন্য পাঠাইতে হইলো না, আপনার অস্ত্র পাঠাইতে হইলো না, আপনার হাতে রক্তও লাগলো না, কিন্তু আপনি যা চাইলেন সেটা আদায় হয়ে গেল। কাউকে করলেন যুদ্ধে শক্তিশালী, কাউকে করলেন দুর্বল, পছন্দের সরকারকে করলেন নন্দিত, অপছন্দের সরকারকে নিন্দিত। সেই জন্য আমি মনে করি ডলার সিস্টেমটা সৈনিকের চাইতেও আরো বেশি ক্ষমতাবান। কিন্তু আমার কাছে মনে হলো যে ব্যাপারটা আসলে ক্লিয়ার হলো না। এটা যদি আরেকটু এলাবোরেট করেন, কিভাবে আমেরিকার ডলার, আমেরিকা তাদের ডলারকে এত কারেন্সিকে এত পাওয়ারফুল করলো, তার সামরিক বাহিনীর চেয়ে তো বেশি পাওয়ারফুল করলো? হ্যাঁ, তো এটা কি স্পেশাল না যে আমেরিকা যেটা পারে যে নিজের ইচ্ছা মতন সরকারকে নামাতে কিংবা বসাতে, জনপ্রিয় করতে বা অজনপ্রিয় করতে, এবং যুদ্ধে এক পক্ষকে শক্তিশালী এবং আরেক পক্ষকে দুর্বল করতে। সেজন্য আমি মনে করি সৈনিকের চেয়ে এটা আরো বেশি শক্তিশালী। ওয়াও, আপনি খুবই সারপ্রাইজিং কিছু তথ্য দিলেন, যেটা আমি আসলে জানতাম না। আমার মনে হয় অডিয়েন্সের অনেকেই জানতো না। এনিওয়ে ভাইয়া, তাইলে অন্যান্য কারেন্সি কি এরকম শক্তিশালী হইতে পারতো না? পারতো কিনা সেটা তো অতীতের প্রশ্ন, পারে নাই সেটা হচ্ছে কি যে বাস্তব। এবং সত্যি কথা বলতে পৃথিবীতে যত বাণিজ্য হয়, সেই বাণিজ্যগুলা মূলত ডলারে হয়। কেন ডলারে হয়? কারণ মনে করেন যেমন একটা অনেকগুলা ট্রেনে অনেকগুলি স্টেশন থাকে ছোট ছোট, আবার একটা থেকে মাস্টার স্টেশন বা এয়ারপোর্টও বলতে পারেন। তো দেখা গেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন যেতে এই স্টেশন হয়ে ওখানে যে, ও এখান থেকে এখানে যে, ওখান থেকে এখানে যে, এইভাবে কি দেখা যায় কি যে সেন্টারে থাকে তার উপর বাকিগুলো ডিপেন্ডেন্ট থাকে। এবং সেন্টার যাকে বলে কি যে না তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে না, সে আসলে সবার থেকে যোগাযোগ হারাই ফেলে। তো এই জিনিসটা কিন্তু ডলারের সিস্টেমের মধ্যে আছে। আমাদের দেশে যখন আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, দেখা যায় আসলে
টাকা আসলে কোথা থেকে কোথায় যায় না, টাকা আমেরিকার মধ্যেই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যায়। জিনিসটা কিরকম, দেখা গেল যে এটা হচ্ছে কি যে বাংলাদেশের সিটি ব্যাংক, এটা হচ্ছে ধরলাম আমি চিলির চিলি ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। তো এখন বাংলাদেশ থেকে চিলিতে টাকা যায়, চিলি থেকে বাংলাদেশে টাকা আসে, বিষয়টা এভাবে কাজ করে না। এটা হলাম আমেরিকা, চিলির ব্যাংকের একটা আমেরিকান অ্যাকাউন্ট থাকে, বাংলাদেশের ব্যাংকের একটা আমেরিকান অ্যাকাউন্ট থাকে। তো বাংলাদেশ যখন চিলিতে গার্মেন্টস এক্সপোর্ট করে, চিলির আমেরিকান অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের সিটি ব্যাংকের অ্যাকাউন্টে একটা ডলার ট্রান্সফার করে। আবার বাংলাদেশ যখন ইম্পোর্ট করে ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদেশি ব্যাংক, তো দেখা গেল আমেরিকার একটা ব্যাংকে সবাই বা কিছু বড় বড় ব্যাংকে সবাই অ্যাকাউন্ট খোলে, এখানের মধ্যেই সব লেনদেন হতে থাকে। হ্যাঁ, এবং ওইটা থেকে যে বাদ হয়ে যায় সে দুনিয়া থেকে বাদ হয়ে যায়। এবং এই কারণে শুধুমাত্র যে একটা দেশের উপর যে আমেরিকা প্রভাব ফেলতে পারে তা না, একটা ব্যক্তির উপর এবং একটা প্রতিষ্ঠানের উপরে প্রভাব ফেলতে পারে। যেমন আমেরিকা বলল যে ওকে, ইরান একটা শত্রু রাষ্ট্র কিংবা যে কোনো কারো ব্যাপারে বলতে পারে, এই কথার কথা আমেরিকার সাথে এই ধরলাম যে সৌদি আরব বলে না আমি আমেরিকার বিরুদ্ধে যাব, বা মধ্যপ্রাচ্যে যেই ঘটনাগুলো ঘটছে আপনারা সবাই জানি অত্যন্ত দুঃখজনক। তো এখানে সৌদি আরব নীরব ভূমিকা আছে, কথার কথা সে সরব হয়ে যাচ্ছে যে না আমি এটা মানবো না, আমি এখানে আমার ফোর্স নিয়ে যাব, ওদেরকে উদ্ধার করবো নির্যাতিত ওদেরকে। তখন কি হবে, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে কথার কথা আমেরিকা বললো যে আমেরিকা সাহায্য করবো, তখন সে বলবো আচ্ছা ঠিক আছে, আমরা তো খুব খারাপ, তুমি এক কাজ করো, আমাদের সাথে কোনো লেনদেন করো না। তখন তো সে বিপদে পড়বে। কেন বিপদে পড়বে এবং সে কিভাবে এটা বাস্তবায়ন করতে পারে যেটা অন্য পারে না? তো দেখা গেল তখন সে নোটিশ জারি করবে, পৃথিবীর যেই ব্যাংক সৌদি আরবের সাথে লেনদেন করবে সেই ব্যাংক আমেরিকার সাথে লেনদেন করতে পারবে না। এখন সিটি ব্যাংক চিন্তা করবে সৌদি আরবের সাথে যদি আমি লেনদেন করতে যাই, আমেরিকার সাথে লেনদেন না করতে পারলে তো আমি ব্যাংক হিসেবে আমার গুরুত্ব চলে যাবে, কারণ ওখানে তো মূল সেন্টার। চিলির ওই ব্যাংকও চিন্তা করবে না সৌদি আরবের সাথে লেনদেন করার রিস্ক নিতে পারবো না, আমি সারা দুনিয়া থেকে তো লেনদেন করার রিস্ক হয়ে যাবে। প্রত্যেক দেশের প্রত্যেক ব্যাংক একই চিন্তা করবে। এবং চাইলে একটা প্রতিষ্ঠানকেও করতে পারে, তারা যে সৌদি আরবের বা বাংলাদেশের একটা ব্যক্তি চিন্তা করলো যে তাকে পানিশ করবে, তো বললো ওই ব্যক্তির উপর স্যাংশন দিছে, ওই ব্যক্তির সাথে পৃথিবীর যেই ব্যাংক লেনদেন করবে সেই ব্যাংকের উপর আমেরিকা নিজে শায়েস্তা গ্রহণ করবে। তখন পৃথিবীর কেউ ওই ব্যক্তির সাথে লেনদেন করবে না বা ওই প্রতিষ্ঠানের সাথে। তো এইভাবে সে একদম মাইক্রো লেভেলের পিপলকে পানিশ করতে পারে। ও মাই গড, তার মানে সে তার মানে কারেন্সি বা মনিটারি সিস্টেম এমনভাবে ডিজাইন করছে, সে চাইলে কোনো দেশ, ব্যাংক, প্রতিষ্ঠান, এমন কোনো এক ব্যক্তিকে সে টার্গেট করে স্যাংশন দিতে পারে আমেরিকা, এবং যদি করে তাহলে সে, এবং এইটা স্যাংশনে সে সাকসেসফুল হবে, মানে যেই উদ্দেশ্যে পানিশমেন্টটা করছে সে, সেই উদ্দেশ্যটা তার সফল হবেই। এবং ওই ব্যক্তি তার নিজের স্বার্থেই আমেরিকার প্রতি বশ। হ্যাঁ, এই জন্য আমরা সবাই আমেরিকার প্রতি, আমরা তো সবাই অনুগত আছি। হ্যাঁ, অনুগত সে নাই যে গরিব, যে হচ্ছে কি যে যার হচ্ছে কি যে হারানোর কিছু নাই, স্বাধীন সবচেয়ে বেশি সে, যে হচ্ছে কি যে হ্যাঁ বললেন যে উলঙ্গ হয়ে বনে ঘুরতেছে, তারা হারানোর কি বা আছে? স্বাধীন সে যার হচ্ছে কি যে হয়তো এত বড় ব্যবসা, এত বড় প্রতিষ্ঠান, এত বড় স্টেক ইমেজ ওইভাবে নাই। ওই পর্যায়ে গেলে আসলে আমরা আসলে ওইভাবে যা মন চায় তা বলবো করবো, এটা হয় না আমাদের। এখান থেকে দেখলে মনে হয় কেন ওরা এমন করতেছে, কেন ওরা এই আচরণ করতেছেন, তাদের পাশের দেশেই হচ্ছে এক জাতি, তারা কেন নীরব? আসলে আপনাকে ওখানে বসালে খুব সম্ভবত আপনি একই কাজ করতেন। ট্রু, ভেরি ট্রু। তাহলে ভাইয়া এখন আমেরিকা তাইলে ভাই যেহেতু মানে যাকে খুশি তাকে পানিশ করতে পারতেছে, তাহলে এ থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো ওয়ে নাই? ধরেন কেউ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্র যদি আমেরিকার পানিশমেন্ট মেনে না নিতে চায়, সেক্ষেত্রে তার কি করার আছে? সেক্ষেত্রে তার কি করার আছে কোনো উপায় নাই? অবশ্যই পৃথিবীতে সম্ভাবনা তো আছেই, উপায় নাই এটা ভাবাটা হচ্ছে কি যে সবচেয়ে বড় পরাজয়। তো কি উপায় আছে সেটা নিয়ে চিন্তা করা, যে প্রশ্নটা করলেন সেটা আসলে আমার পছন্দের প্রশ্ন। দেখেন, এই ক্রিটিক্যাল ইস্যুটা নিয়ে ডিল করছে পৃথিবীতে খুব কম ব্যক্তি, বোঝেই বা কয়জন? হয়তো আমি বাংলাদেশের এক কোনায় থেকে যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি সেটা নিয়ে বর্তমানে চিন্তা করছে পৃথিবীর সবচেয়ে বড় রুই কাতলারা। রুই কাতলাদের মধ্যে আছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন আছে, চীন আছে, শি জিনপিং। তো এরা কেন চিন্তা করছে এমন না যে এরা নিজেরা এগুলা নিয়ে স্টাডি করেছে সেজন্য চিন্তা করেছে, এরা তাদের যে দুর্বলতার জায়গাটা সেটা আবিষ্কার করে ফেলেছে সাম্প্রতিকভাবে, যখন এই অস্ত্রটা ব্যবহার হয়েছে অনেক বেশি।
সেই কারণে তারা চিন্তা করলো আমাকে তো এটা থেকে বাঁচতে হবে, কেমন এটা ছাড়া সে আর কোনো উপায় দেখছে না, সেই জন্য সে এখন চিন্তা করা শুরু করেছে। তো সেই জায়গা থেকে আমার মতন ব্যক্তি বা আমাদের মতন দেশের জায়গা থেকে এই কথাগুলো বলা হয়তো অনেক বেশি আমরা অ্যাডভান্স পর্যায়ে কথা বলছি, কিন্তু আমি এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আমরা না বুঝছি না যে আমরা কিসের মধ্যে আছি। আমরা মনে করছি যে দিস ইজ দ্য অনলি ওয়ে বা দিস ইজ দ্য রাইট ওয়ে, কিন্তু আসলে যারা বুঝছে তারা যদি এখন না বুঝে আরো 15-20 বছর আগে বুঝতো, অলরেডি পৃথিবীতে কিন্তু আরো অনেক বেশি সলিউশন বা অল্টারনেটিভ তৈরি হতো। বড় দেশগুলোর মধ্যে রাশিয়া এই বিষয়ে সবচেয়ে বেশি কাজ করছে, কারণ রাশিয়া অনেকদিন ধরেই ডলারের সাথে ফাইট করে আসছে। আর ভ্লাদিমির পুতিন আমার দেখা মতে অত্যন্ত মানে এইসব বিষয়ে জানে এরকম একজন ব্যক্তি। তো এই জ্ঞানটা আসলে অন্যান্য রাষ্ট্রনায়কে নাই, সেটা একটা সমস্যা। এখন চীনেরও নাই, ইভেন এই জিনিসগুলো বুঝে না, জানে না এই শক্তিটা। যেমন এই চীন এখন বুঝে শুরু করেছে, কেন? কারণ সেইটা ফেস করছে। আবার তাছাড়া যেহেতু রাশিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনার, সেজন্য মুসলিমদের এই বিষয়ে আমার মনে আরো বেশি জানা উচিত। এই যে এখন যে আজকে মধ্যপ্রাচ্যের যে সংকটে আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনদের যে দুর্দশা, এইটার ফলে আমরা সবসময় চিন্তা করি যাবো, মরবো, শেষ করে দিব ইত্যাদি, কিন্তু এই ঘটনাটার পিছনে 100 বছর ধরে কিভাবে কোন সিস্টেম তৈরি হয়েছে এবং কেন আজকে সবাই মানে তার পায়ে মাথা নত করে আছে, ক্ষমতার এই মূল জায়গাগুলা বোঝা, সেই জায়গায় আঘাত করে এবং সলিউশন আনা, সেইটার জন্য কিন্তু আরো যদি 50 বছর আগে আমরা চেষ্টা করতাম এই পর্যায়ে পৌঁছতাম না। অনেক সময় আমরা কি করি, তাদের ফাঁদে পাড়া দেই এবং এমন কাজ করি যে মানে তাদের পায়ে নত হওয়ার যে সিস্টেম, সেটাকে আমরাই আরো কি শক্তিশালী করি। যেমন পেট্রোডলার চুক্তিটা ছিল এই ধরনের একটা মারাত্মক ভুল চুক্তি। হ্যাঁ, অবশ্যই আত্মঘাতী। ব্রেটন উডস ছিল এরকম একটা আত্মঘাতী চুক্তি। এবং পরবর্তী যে ইসলামী ব্যাংকিং সিস্টেম আসলো, সেটাও ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধোকাগুলোর মধ্যে একটা, যেটা মুসলিমরা পাড়া দিয়েছে এবং ইমানের সহিত এটাকে এস্টাবলিশ করার জন্য সে কাজ করেছে। তো ইমানের শক্তি কিন্তু একটা বড় শক্তি, এটাকে যখন আমরা ভুলভাবে আরো বেশি শক্তির সাথে কাজ করি, যেমন আমেরিকা কথার কথা পোর্ট্রে করলো যে হ্যাঁ সোভিয়েত ইউনিয়ন ইসলামের শত্রু, সো তুমি আমার পক্ষে কাজ করো। সোভিয়েত ইউনিয়ন ইসলামের শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপার হচ্ছে এক শত্রুকে মোকাবেলা করতে যে আমরা আরেক শত্রুকে আরো শক্তিশালী করে দিই। তো আমরা নিজেরা শক্তিশালী হইতে চাই না, মানে আমাদের এই ফোর্সটাই, টাইম, এনার্জিটা যখন নিজেদের উন্নয়নে ব্যয় করব এবং এই ধরনের সিস্টেমকে, পাওয়ারের মূল ফোর্সটার অল্টারনেটিভ নিয়ে আসবো, তখন হচ্ছে কি আসলে আই থিঙ্ক ম্যাজিক উইল স্টার্ট টু হ্যাপেন। অবশ্যই ইমানের সাথেই আগাইতে হবে, তা নাহলে তো আল্লাহর হেদায়েত আসবে না। তো এখন এই যে সমস্যা বললাম, এটা যে শুধু মুসলিমদের জন্য সমস্যা তা কিন্তু না। দেখেন, এটা কিন্তু বিশ্ববাসীর জন্য সমস্যা। কথা ভেনেজুয়েলা তো মুসলিম না, কিন্তু তাদের দেশের প্রত্যেকটা মানুষ এটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কথার কথা উত্তর কোরিয়া, তাদের দেশে কোনো মুসলিমই না আমার জানা মতে, কিন্তু তারাও এই সিস্টেমের শিকার। এটা যে শুধু ইসলাম ইস্যু ব্যাপারটা না, এটা হিউম্যানিটি ইস্যু এবং পাওয়ারের ইস্যু। তো যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এটার থেকে বাঁচার উপায় কি, অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে ডলারের অল্টারনেটিভ সিস্টেম বের করা। এখন বর্তমানে যে হাবটা আছে, এটার পাশাপাশি আরেকটা ছোট হাব তৈরি হয়েছে ইউরো কেন্দ্রিক। ওইটা ইন্টারন্যাশনালাইজ হয়নি, কিন্তু ইউরোপের দেশগুলো ডলার থেকে আর কি বের হয়ে নিজেদের কারেন্সিতে লেনদেন করতে পারছে। তো এইভাবে আমরা ছোট ছোট আরো হাব তৈরি করতে পারি, তার মধ্যে দিয়ে একটা সলিউশন তৈরি হতে পারে। আর তার চেয়ে আরো ভালো হয় যখন আমরা টোটালি এই যে মুদ্রা ব্যবস্থার যে রেভলিউশনারি চেঞ্জ আনতে পারবো, যেখানে একটা দেশ আরেকটা দেশের মুদ্রার উপর নির্ভরশীল হবে না। কথার কথা, আমার যদি নিউ ইয়র্ক থেকে বা এই ফাইন্যান্সিয়াল সেন্টারটা গিয়ে সাংহাইতে বসে, তাহলে আমেরিকার হাতের পাওয়ারটা চীনের সাথে ভাগাভাগি হবে, কিন্তু এটাতে মানবতার মুক্তি হবে কি? না, হবে না। বরং হচ্ছে যে আগে বনে এক রাজা ছিল, এরপর 2 রাজা হবে। কথার কথা, এক রাজা ধ্বংস হইলো, আরেক রাজা তৈরি হইলো। যুদ্ধ তো একটা মাস্ট, এই পাওয়ার তো কেউ এমনি হাতছাড়া করেন। তো এর মধ্যে দিয়ে আসলে মূল মুক্তিটা হইল না। মানবতার মুক্তি হবে যখন আমরা যে ইন্টারন্যাশনাল কারেন্সির মধ্যে দিয়ে একটা মনিটারি পাওয়ারটা সেন্ট্রালাইজ থাকবে না, যেখানে হচ্ছে কি যে এটা ডিসেন্ট্রালাইজ থাকবে আমাদের হাতে, পিপলের হাতে, এবং যেখানে আমাদের যে মুদ্রার যে লেনদেন সেটা স্বাধীন হবে
এবং আমাদের যে উৎপাদন সেটা হচ্ছে কুক্ষিগত থাকবে না, এবং যখন আমরা এর মধ্যে দিয়ে আমাদের প্রাইভেসিও রক্ষা করতে পারবো। তো এই ধরনের রেভলিউশনারি চেঞ্জকে স্বাগত জানানো উচিত। থ্যাংক ইউ মোহাইমিন ভাই, থ্যাংক ইউ ফর ইউর এক্সপ্লেনেশন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে অল্টারনেটিভকে ওয়েলকাম করো, তো অল্টারনেটিভ কি কেউ আসতেছে বা আমেরিকা আসতে দেবে? অল্টারনেটিভ কিছু এসেছে যেগুলো নিয়েও কিছু কনস্পাইরেসি থিওরি আছে, এবং ওই অল্টারনেটিভগুলো নিয়ে অনেকে হয়তো আমাকে ঘৃণাও করবে যদি আমি ওগুলো নিয়ে আলোচনা করি। অল্টারনেটিভ অনেক আছে, অল্টারনেটিভের অভাব নাই। আমেরিকা আসতে দিবে না, ওইটার এগেনস্টে যুদ্ধ করবে, ওই লোকের এগেনস্টে অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট নিতে পারে। সিআইএর এজেন্টদের তো কাজ আছে, তাই না? তাদের চাকরি তো বসে খাওয়ার না। তো অল্টারনেটিভ নিয়ে অনেকগুলা প্রস্তাবনার মধ্যে ব্রিক্স নেশনগুলা তারা নিজেরা মিলে একটা অল্টারনেটিভ কারেন্সি আনার চেষ্টা করছে, যেটা হচ্ছে কি যে কে কতটুকু এক্সপোর্ট ইম্পোর্ট করলো সেটার ভিত্তিতে যে পয়েন্ট থাকবে, ওই পয়েন্টকে ইউজ করে তারা হচ্ছে যে পরবর্তীতে ট্রেড করতে পারবে। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে কি যে স্বর্ণ। চায়না 2000 আপনার ইয়ের দিকে 18 দিকে স্বর্ণ ভিত্তিক পেট্রো ইউয়ান আনার চেষ্টা করেছে, পেট্রো ডলার বা গোল্ড ব্যাকড আর কি একটা ইন্টারন্যাশনাল কারেন্সি আনার চেষ্টা করেছিল। ওইটার পরে কিন্তু আসলে বাণিজ্য যুদ্ধটা শুরু হয়, এবং তারপরে কিন্তু চায়না ওই প্রজেক্টটা নিয়ে আগায়নি। তো এই এখন দুইটা কোইন্সিডেন্স কিনা আমি জানি না, বললাম আর কি, জাস্ট ফ্যাকচুয়াল টাইম লাইন বলে দিলাম। তো সবে পৃথিবীতে বর্তমানে যে কারেন্সিটা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ট্রেডে যেই কোনো স্যাংশনকে বাইপাস করতে ব্যবহৃত হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে বিটকয়েন। মনে করেন যে আপনি ফিলিস্তিনে বা হুতিদের যোদ্ধাদেরকে আপনি সহায়তা করবেন, অস্ত্র কিনে দিবেন, সেই ক্ষেত্রে আপনি যদি টাকা পাঠাতে যান আপনাকে সব তুলে নিয়ে যাবে, আপনার কাছে কেস হবে, আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন ট্র্যাক করা হবে। কিন্তু যখন আপনি এটা ক্রিপ্টোর মধ্যে দিয়ে করবেন তখন হচ্ছে কি যে আপনি এটা পারবেন, কারণ ক্রিপ্টোতে সবার ডেটাই থাকে এনক্রিপ্টেড, সো কে কাকে টাকা পাঠাচ্ছে এটা কেউই জানতে পারবে না। তো ক্রিপ্টোর আরেকটা ভালো দিক হচ্ছে যে ক্রিপ্টো যে মাইনিংটা এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, তো যে কেউ হচ্ছে কি যে টাকার উপরে তার হচ্ছে কি যে ক্ষমতাটা আছে এবং কোনো সেন্ট্রালাইজ পাওয়ার নাই। সো ক্রিপ্টো সব দিক থেকে এই সমাধানগুলোতে পৌঁছেছে। স্বর্ণ যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যে পৃথিবীর যে মাটির নিচ থেকে স্বর্ণ বাইর করবে সে হচ্ছে মুদ্রা আবিষ্কার করছে, তো এটাতেও কোনো সেন্ট্রাল অথরিটির এভাবে পাওয়ার নাই। কিন্তু স্বর্ণকে আবার পরবর্তীতে আমরা ডিজিটালি কনভার্ট করব, সো সেই কাজগুলা যখন আরও প্রাইভেটাইজেশন হবে এবং সেটা তখন সেন্ট্রালাইজড হবে না। তো ওইটা আরেকটা লম্বা আলোচনা, আমি চাচ্ছি না এত কেতাবি করতে আজকের আলোচনা। কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই অল্টারনেটিভগুলো আনতে পারে। তো শেষ পর্যন্ত পৃথিবীতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড কোনটা হবে, মানুষ কোনটাকে মেনে নিবে, তা সময়ের কাছে দাবি। এ পর্যন্ত সবচেয়ে রেভলিউশনারি যেই চেঞ্জড হয়েছে সেটা ছিল ক্রিপ্টো, যেটা পুরো মানে ওয়ার্ল্ড সিস্টেমকে পুরো শেক করতেছে। এবং যদি আমরা ডিজিটাল গোল্ড কারেন্সি আনতে পারি সেটাও হবে কি যে একটা রেভলিউশনারি চেঞ্জ। তো এই যে ক্রিপ্টো সিস্টেমে যে আমাদের ডাটাটা এনক্রিপ্ট করে আমাদের পুরো ফুল প্রাইভেসি নিশ্চিত করছে, এই জায়গাটা ছিল মূল রেভলিউশন। এখন ক্রিপ্টো কোনো কিছু ব্যাক না, এখন আমি চাইলে এটাকে অ্যাসেট ব্যাকটো করতে পারি, গোল্ড কথা গোল্ড বা সিলভার ব্যাকটো করতে পারি। তো যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা বাস করি, এটা সত্য যে আসলে আমরা সবাই হাতে হাতে টাকা লেনদেন করবো না বা করছি না, পৃথিবী থেকে কারেন্সি উঠে যাচ্ছে, আমরা সবাই ডিজিট চেঞ্জ করছি। এই ডিজিটগুলোর উপরে নিয়ন্ত্রণ কার, সেইটা হচ্ছে কি যে মূল কোশ্চেন। এবং নিয়ন্ত্রণটা কিভাবে নজরদারি করা হবে, যে আমি বললাম যে এটা অ্যাসেট ব্যাক ডিজিট, যে এটা গোল্ড ব্যাক ডিজিট, এবং যে কোনো সময় ডিজিটটা ভেঙে গোল্ড এইভাবে আনতে পারবা। তো এই নজরদারিটা যেন পাবলিকলি উন্মুক্ত থাকে। এটা যেন এমন না হয় যে একটা সেন্ট্রাল সরকার এসে বলতেছে হ্যাঁ আমি নিশ্চিত করছি, তারপরে কি করবে আমরা কিন্তু কেউ জানি না। বা এটা যেন আপনার ওপেন লেজার এবং হচ্ছে যে অলওয়েজ যে নজরদারি সিস্টেমটা এটা যেন পাবলিকলি অ্যাভেলেবল, পাবলিকলি অ্যাক্সেসিবল, আদারওয়াইজ এটা ইট উইল নট ওয়ার্ক। কারণ পৃথিবীতে আগে ওই সিস্টেমই ছিল, ইট ডিডন্ট ওয়ার্ক। আর ক্রিপ্টোতে পাবলিক লেভেল নজরদারিটা আছে। তো সেই হিসেবে আমি মনে করি এগুলা অল্টারনেটিভ। আবার আমরা যদি রিজিওনাল কারেন্সি ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে বর্তমান সিস্টেমের মধ্যে থেকে যে অল্টারনেটিভগুলো আনতে পারি সেইটা। আবার যেটা বলতেছি যে কে কতটা ট্রেড করলো এক্সচেঞ্জ সিস্টেমে, সেটা একটা ভেরি নাইস অল্টারনেটিভ। কারণ এখানে দেখা গেলো যে আমি $15 বিলিয়ন কথার কথা তেল বিক্রি করেছি, তো আমার একটা ইউনিট দিবে যে হ্যাঁ তুমি এত ইউনিট এটা ইউজ করে ইম্পোর্ট করতে পারবা, সো এটা দিয়ে ইম্পোর্ট করতে পারি, কাইন্ড অফ বার্টার সিস্টেম। তবে
এইটাও চাইলে বড় বড় দেশগুলো নিজের মাঝে ব্যবহার করতে পারে। এই যে চিন্তাটা হওয়া, এই যে আমরা এগুলো নিয়ে কাজ করা, ডলারের অলরেডি ভাবতেছেন এগুলো, এইটাই হচ্ছে কি যে ফোর্সটা, এই ফোর্সটা শেষ পর্যন্ত যখন অ্যাকসেপ্টেড হয়ে যাবে ওয়াইডলি, তখন হচ্ছে তাদের সিস্টেমটা কলাপস করা শুরু হবে। এখনও হয়তো অনেক দেরি, কিন্তু শুরু হচ্ছে কাজ। তো এইটাই আসার বিষয়। তাহলে একটা রাষ্ট্রের যদি মনিটারি সিস্টেমটা এত পাওয়ারফুল হয়, তাহলে তো ওই রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে ওটাকে প্রোটেক্ট করবে। তাহলে নতুন কোনো সিস্টেম যদি আসে বা ওইটাকে সে তারা ভালনারেবল মনে করে, তাহলে তো যুদ্ধ ছাড়া এটা তো সম্ভব না। তাহলে সেক্ষেত্রে আপনার বক্তব্য কি, যুদ্ধ ছাড়া এটা করা সম্ভব কিনা, বা সামরিক ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব কিনা? ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে যে বিনা রক্তপাতে মনিটারি পাওয়ারে ট্রানজিশন হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্ভব না এখন, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে। কথার কথা, একটা বড় রাষ্ট্র যদি ডলার সিস্টেম থেকে বের হয়ে অন্য কিছু অ্যাডপ্ট করতে চায়, যেমন ট্রাম্প ক্ষমতায় আসার সময় বলেছে ব্রিক্স যদি ডলার সিস্টেমকে বাইপাস করে তাদের কারেন্সি তৈরি করতে চায়, আমি 100% ট্যারিফ আরোপ করব প্রত্যেকটা দেশের উপরে। যদি তাতে কাজ না হইতো, নিশ্চয়ই তখন পকেট থেকে মিলিটারি বের হইতো। উদাহরণস্বরূপ 2003 সালে ইরাকে আক্রমণ হয়েছিল। কেন আক্রমণ করেছে আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কোনো কারণ, কারণ ইরাকে তখন কিছুই ছিল না। কিন্তু রাসায়নিক বোমার কথা বলেছিল, হ্যাঁ, ওটা পায় না। এটা পায় না। পরবর্তীতে রিপোর্টে প্রমাণিত হয়েছে আমেরিকার কাছে তথ্য ছিল যে রাসায়নিক বোমা নাই, সেজন্য আবার টনি ব্লেয়ার ক্ষমাও চেয়েছে। তার মানে সে জানতো কিছু নাই, কিন্তু তাহলে কেন আক্রমণ করে? হ্যাঁ, তা কেন মারলো ইয়েকে, সাদ্দামকে? জানেন না? কেউ জানে না। আমি জানি, হয়তো আমি বলছি না আমি জানি, কিন্তু একটা ক্লু থাকতে পারে। সেটা হচ্ছে যে সাদ্দাম হোসেন তার আগে ডলার সিস্টেমকে বাইপাস করে এটা অনেকেই বলেছে যে তেল সে ডলারে বিক্রি করবে না। গাদ্দাফিও একই কাজ করেছিল। তো সবগুলো কিন্তু সামরিকভাবে শেষ হয়েছে। খুব সম্ভবত সেই কারণেই আমি বলছি না যে হতেও পারে যে বিটকয়েন হয়তো আমেরিকার এই একটা ছায়া প্রজেক্ট, অনেকে বলে। আমি জানি না, যেহেতু এটা নিয়ে হতে পারে, আমি জানি না। কিন্তু বিটকয়েনের যে আবিষ্কারক, সে তার নাম কখনোই বা পরিচয় কখনো প্রকাশ করে নাই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বিটকয়েনের যে ভ্যালুয়েশন পৃথিবীতে প্রায় এটা 2 ট্রিলিয়নের মতন। সে যদি এটাকে ক্যাপিটালাইজ করতে পারতো, সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হইতো, হয়তো সবচেয়ে ধনী ব্যক্তি হইতো পৃথিবীর। তো সে কিন্তু নাম প্রকাশ করে নাই। কিন্তু এই বিটকয়েনটাকে যখন একটা রাষ্ট্র অ্যাডপ্ট করতে যাবে বা বিটকয়েনের মতন আরেকটা জিনিস আনবে, আরেকটা ক্রিপ্টো আনবে যেটা ওয়ার্ল্ড ওয়াইড হইতে পারে, তখনই আমি মনে করি সামরিক ইনভলভমেন্ট তৈরি হয়ে যাবে। এবং শুধু সামরিক বলতে আমরা যদি ভাবি খালি সৈন্য, খালি বম, মিসাইল, তা না, এর সাথে টেকনোলজিও জড়িত আছে। পৃথিবীতে বিভিন্ন টেকনোলজিও বিভিন্ন কোম্পানি বা শক্তি নিয়ন্ত্রণ করে, এবং সেইখানের মধ্যে দিয়ে টেকনোলজিক্যাল একটা মনোপলিও আছে, সেটার মধ্যে দিয়ে আরেকটা দেশকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হবে। কথার কথা, এটা কিন্তু আসলে ধর্মীয় শোনা। কথার কথা, চীন যদি আমেরিকার জন্য থ্রেট হয়ে যেতে থাকে, এবং চীন পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য শক্তি হয়ে গেলে তো আসলে বাণিজ্যের সাথে নতুন কারেন্সি নিয়ে কাজ শুরু হতে থাকে, তখন তাকে ওই প্রযুক্তিগত উত্থান হইতে দেওয়ার পথেও বাধা আসতে থাকবে, যেন সে ওই থ্রেটটা না হয়। তাতে যখন কাজ না হয়, তখন সামরিক বাধা আসা স্বাভাবিক। তো আমি মনে করি মুদ্রা হচ্ছে কি যে একটা হার্টের মতন, সেটাকে হাত পা দিয়ে শক্তি দিয়ে আমরা কি প্রোটেক্ট করার চেষ্টা করি। আমি মানে এটা আরেকজন ছিনাই নিবে, আমি বসে থাকবো ভদ্রভাবে, সুশীলভাবে, এটা আসলে আমার মতামত, ব্যক্তিগত মতামত, সম্ভব না। তো সেই হিসেবে সামরিক প্রযুক্তি এবং অর্থনৈতিক শক্তি দুইটা হাতে হাত ধরে চলবে, এবং তার সাথে টেকনোলজি জিনিসটাও জড়িত, এবং ট্রেড। তো আইদার একটা রাষ্ট্রকে ট্রেড দিয়ে স্টপ করাতে হবে, তার ট্রেড পাওয়ার বন্ধ করতে হবে, তার টেকনোলজি কমায় দিতে হবে, তার সামরিকভাবে দুর্বল করতে হবে, তখন তার মুদ্রাটা ওই পর্যায়ে যাওয়া, সেই সম্ভাবনাটা আমি নষ্ট করে দিচ্ছি। তো এইভাবে আর কি বিশ্বের গেমগুলো চলতে থাকে। এবং এই গেমগুলো আমাদের বোঝা, বিশেষ করে আমাদের দেশের পলিসি মেকার, তো আমি জানি না তারা এইভাবে চিন্তা করে কি না। যদি না করে, আহ্বান করবো আমরা যারা বড় হচ্ছি তারা যেন চিন্তা করি, আর বিদেশের রাষ্ট্রগুলোতেও যেন এই ধরনের কথা পৌঁছাই, এবং তারাও যেন চিন্তা করে। যখন পৃথিবীর 100টা রাষ্ট্র এইভাবে চিন্তা করা শুরু করবে, তখন 100টা রাষ্ট্র নিজেদের মাঝে আর ডলারটাকে যাবে না, এবং তো ওরা বুঝবে যে আসলে আমরা আমাদের কর্মফলের কারণে দাস হয়ে আছি। এই দাসত্ব থেকে মুক্তির জন্য আমরা কি করি, আন্দোলন করি, রাস্তায় রক্ত দেই, কিন্তু মূল রশিটা যদি পিছনে এখান থেকে বাধা থাকে, তাহলে শুধু রক্ত দিয়ে একটা নির্দিষ্ট পর্যায়ের বেশি হয়তো
যাইতে পারবো না, লাভ আছে কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে হয়তো আমরা থেমে যেতে হবে। হ্যাঁ, হয়তো থেমে যেতে হবে, বা রশিদের যদি না আমরা ওই রশির এগেনস্টে সবাই মিলে সম্মিলিতভাবে ফোর্স ইউজ করি। আর ওই রশিটা গলায় বেঁধে দিয়ে যদি আমি হাত পা দিয়ে শুধু মানে এইভাবে মানে মশাল হাত পা ছড়াছড়ি করতে থাকি, এতটুকুর মধ্যে আমি একটা স্বাধীনতা পাবো কিন্তু হয়তো পুরোপুরি মুক্তি পাবো না। তো এইটাই ছিল আজকের বলার। থ্যাংক ইউ মোহাইমেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো আসলে খুবই ডিপ এবং শেষের দিকে কিছু ফিলোসফিক্যাল কথা এবং রূপক কথাও ছিল, যারা আসলে বোঝার তারা বুঝবে। ওই যে কথায় আছে সামজদার গেলে ইশারায় কাফি হ্যায়। সো আমরা আসলে মানে আপনার কথা শুনে সত্যি কথা বলতে আমি খুব টেনশনে পড়ে গেছি এবং আমি দেখলাম যে আসলে সামনে খুব জটিল ফিউচার আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আছি জটিলতার মধ্যে, অলরেডি জটিলতা, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ হোক ইনশাআল্লাহ। সেটার জন্যই কথাগুলো বলা এবং সেটার জন্যই হয়তো আপনাদের শোনা। তো আমার সময় এবং আপনাদের সময় যারা শুনেছেন সেটা কাজে লাগুক সেই দোয়াই করি। ধন্যবাদ। আজকে আমরা মোহাইমেন ভাইয়ের কাছ থেকে যে টপিকগুলো শুনেছি সেগুলো ভেরি আনকনভেনশনাল কিছু টপিক, এগুলো নিয়ে সাধারণত আমাদের দেশে লেখালেখি বা পড়াশোনা হয় না। সো আমার মনে হয় এই আজকের পডকাস্টে সারা দুনিয়াতেই হয় না, রাইট, বা হতে দেওয়া হয় না, যাই হোক। সো আমার মনে হয় আজকের যে ক্ষুদ্র সময়ে এটা এনাফ ছিল না বলার জন্য, তবে মোহাইমেন ভাই আমাদের মাথায় বা মনের ভিতরে জানার যে বীজ বপন করে দিয়েছে, সো সেইটা খুব জরুরি ছিল। এবং আজকে আমাদের পডকাস্ট তখনই সার্থক হবে যখন আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের মাথায় এই বীজটা থাকবে এবং তারা ট্রিগার ফিল করবে এটা নিয়ে আরও কিছু জানা। তো আপনারা যদি আরও কিছু জানতে চান, মোহাইমেন ভাই এই টপিকে বিস্তারিত বেশ কয়েকটা বই লিখেছেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। তো আজকে মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।